প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আমার আগের কয়েকটি ভিডিওতে সেমিস্টার 2 এর ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করছি সেমিস্টার 4 এর একটি টপিক, সেটি CC8 পেপারে আছে, মেটাবলিজম। এবং সেই মেটাবলিজমের অন্তর্গত তিনটি অংশ, প্রধানত কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম এবং প্রোটিন মেটাবলিজম। তা কার্বোহাইড্রেট মেটাবলিজমের প্রথম যে অংশটি, সেই অংশটি অবশ্যই একটি ইম্পর্টেন্ট জায়গা, যেটি বিভিন্ন জায়গায় এবং ছোটবেলা থেকেই পড়ানো হয়, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আজকে আমরা এই গ্লাইকোলাইসিস পদ্ধতি বা প্রসেসটি ডিটেলস করব, এবং এই ভিডিওটিতে নিট যারা দেবে তাদের পক্ষে এই ভিডিওটি উপকারী, কারণ এই গ্লাইকোলাইসিস পদ্ধতি নিটের পেপারও বিভিন্নভাবে আছে। সুতরাং আজকে আমরা এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কি রকম এবং তার বিস্তৃত বিবরণ। গ্লাইকোলাইসিস, যেটির একটি নাম হচ্ছে এমডেন-মেয়ারহফ-পার্নেস পাথওয়ে, এবং সেই এমডেন-মেয়ারহফ-পার্নেস পাথওয়ে কেন নাম হয়েছে তার কারণ হচ্ছে এই তিনজন সায়েন্টিস্ট প্রথম এই পাথওয়েটা নিয়ে গবেষণা করেন এবং সেটির ডিটেলস আমাদের সামনে তুলে ধরেন। এছাড়াও এই গ্লাইকোলাইসিস পদ্ধতি আবিষ্কারের পিছনে বিভিন্ন ইতিহাস আছে, আমরা সেটি নিয়েও আলোচনা করব। তাই গ্লাইকোলাইসিস এমন একটি পদ্ধতি যেটি অ্যারোবিক এবং অ্যানারোবিক এই দুটি অর্গানিজমের ক্ষেত্রেই ঘটে। অ্যারোবিক মানে যারা অক্সিজেনের সাহায্যে নিজের মেটাবলিজম চালায়, অ্যানারোবিক যারা অক্সিজেনের সাহায্য ছাড়া। মনে রাখতে হবে এই পদ্ধতিটি প্রধানত কোষের বা সেলের সাইটোপ্লাজমে হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়া আছে এরকম কোষেও গ্লাইকোলাইসিস হতে পারে, এবং মাইটোকন্ড্রিয়া নেই সেরকম কোষেও গ্লাইকোলাইসিস হতে পারে, লাইক ব্যাকটেরিয়া, এদের কোষেও গ্লাইকোলাইসিস হয়, বা প্রোক্যারিওটিক কোষে। এবং ইউক্যারিওটিক কোষে অবশ্যই গ্লাইকোলাইসিস হবে। এবং কিছু কিছু ইউক্যারিওটিক কোষ আছে, যেমন হিউম্যান আরবিসি বা লোহিত রক্তকণিকা, তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না, তা সত্ত্বেও কোষের মধ্যে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস এই কথাটি প্রধানত গ্লাইকিস, অর্থাৎ যার মানে হচ্ছে সুইট, আর লাইসিস যার মানে হচ্ছে স্প্লিটিং, এই দুটির অন্তর্গত। অর্থাৎ গ্লাইকোজেনকে লাইসিস করা, আর গ্লুকোজকে লাইসিস করা, এবং গ্লুকোজ হচ্ছে একটা সুইট কম্পোনেন্ট, এটাকে সুগার বলে, কার্বোহাইড্রেট। তাই এইটাকে লাইসিস বা স্প্লিট করে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের প্রধান অংশ। এবার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কেন হয়, এটা কার্বোহাইড্রেট মেকানিজমের অন্তর্গত। আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই ফুড ইন্টেস্টাইনে যখন অ্যাবজর্ব হয়, তখন সেই অ্যাবজর্পশনের পর সেটা অ্যাসিমিলেশনের ফলে বিভিন্ন সেলে এসে পৌঁছায়, এবং সেই সেল এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজটিকে ইউটিলাইজ করে প্রত্যেকটা সেলই এটিপি তৈরি করার চেষ্টা করে, এবং সেই এটিপি উৎপাদনের এই প্রাথমিক স্টেপটি হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং এখানে আমরা দেখব যে একটি 6 কার্বন মলিকিউল গ্লুকোজ সেটা ডিগ্রেড করে 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড জেনারেট করে, যেখানে 6টা ভেঙে 3+3 দুটি মলিকিউল জেনারেট করে, এবং সেই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন মলিকিউল। এবং এখানে ফ্রি এনার্জি রিলিজ করে, যেটা 2 মলিকিউলস অফ এটিপি এবং 2 মলিকিউলস অফ NADH রিলিজ করে। NADH হচ্ছে ওয়ান টাইপ অফ কোফ্যাক্টার্স, এবং সেখানে আমরা ওভারঅল রিঅ্যাকশনে দেখব গ্লুকোজ এর সাথে 2 NAD+ সেটা বিক্রিয়া ঘটিয়ে 2 পাইরুভেট 2 NADH and 2H+ জেনারেট করে, এবং যেখানে গিবস ফ্রি এনার্জি হচ্ছে নেগেটিভ -146 কিলোজুল পার মোল। এবং সেই নেগেটিভ ভ্যালুর কারণে এই গ্লাইকোলাইসিস হচ্ছে এক্সার্গনিক রিঅ্যাকশন which tends to be irreversible because the value is negative। আমরা পরবর্তীকালে দেখব যে গ্লাইকোলাইসিসের ঠিক অপোজিট, অর্থাৎ বিক্রিয়াগুলো প্রায় মোটামুটি সেম, এরকম একটি প্রক্রিয়া, তার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটাকে অনেকে বা অনেক সময় বলা হয় দ্য রিভার্সাল অফ দ্য গ্লাইকোলাইসিস। বাট কিছু কিছু স্টেপ গ্লাইকোলাইসিসের ইউনিক, সেই স্টেপগুলো কখনোই রিভার্সাল হয় না। সেই জন্য গ্লুকোনিওজেনেসিস নট দ্য রিভার্সাল অফ দ্য গ্লাইকোলাইসিস, বাট there are 90% steps is similar to the glycolysis or reversal। কিন্তু কেন পুরোটা রিভার্সাল নয়, তার কারণ হচ্ছে এই গ্লাইকোলাইসিসের নেগেটিভ জি ভ্যালুর জন্য এটি ইরিভার্সেবল, ওভারঅলি ইরিভার্সেবল।
এবার it is also called Embden-Meyerhof and Parnes pathway, EMP pathway. এবার this reaction is defined sequence of reaction converting glucose বা glycogen থেকে to pyruvate or lactate in the production of ATP. মনে রাখতে হবে যে pyruvate generate করে overall aerobic and anaerobic. যদি এটি anaerobic system হয় সুতরাং pyruvic acid বা pyruvate is converted again to the lactic acid, which is called the lactic acid fermentation. Alcoholic fermentation ও হতে পারে। এবং the enzymes takes place in cytosol fraction, সমস্ত glycolysis enzyme cytosol-এ থাকে, and this is why it is occurred in the cytosol. Major pathways in the tissue lacking the mitochondria like erythrocyte, cornea, lens, এগুলোর ক্ষেত্রেও glycolysis হয় because mitochondria সাহায্য ছাড়াই glycolysis হতে পারে, এবং সমস্ত সেল যাদের সাইটোপ্লাজম আছে অ্যারোবিক অ্যানারোবিক সিস্টেমে glycolysis হতে পারে, but it is glycolysis process is essential for the brain, which is dependent in the glucose for the energy. But under anaerobic condition, from the glucose, 2 molecules of lactic acid is generated, and sometimes the ethanol also to be generated, which is called the ethanol fermentation. এবার আমরা দেখবো যে fate of glucose in the living system. The glucose basically যদি oxidize হয় in the presence of aerobic organism, সেই অক্সিডেশনের পরে তারা প্রধানত CO2 জেনারেট করে এবং ওয়াটার জেনারেট করে। বেসিক্যালি এটা অবশ্যই গ্লুকোজ থেকে ক্রেব সাইকেল এন্ড গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস এন্ড ফলোড বাই ক্রেব সাইকেল হওয়ার পর এই জিনিসটা জেনারেট করে, এবং ওভারঅল গ্লাইকোলাইসিসের রিঅ্যাকশনে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড জেনারেট করে। So the 5.2% of total free energy that can be released by the glucose is released in the glycolysis. So গ্লুকোজের ওভারঅল ফেট যদি আমরা দেখি, গ্লুকোজ স্টোরেজ হিসেবে যদি এক্সট্রা অ্যামাউন্ট অফ গ্লুকোজ বডিতে থেকে যায় বা বডিতে জমে যায়, স্টোরেজ হিসেবে সেটি গ্লাইকোজেন এর আলাদা পাথওয়ে আছে, ইট ইজ কল্ড দা গ্লাইকোজেনেসিস, স্টার্চ এন্ড ফলোড বাই সুক্রোজ প্রোডাকশন করতে পারে। যদি এটি অক্সিডাইজ হয়, so it is converted to the pyruvic acid with the help of the process of glycolysis. আর যদি এটি oxidation via ribose sugar generate করে, which is called ribose 5-phosphate, it is the one of the basic compound যেটা ডিএনএ বা আরএনএ তে রাইবোজ যে সুগারটা আছে সেটার বেসটাকে তৈরি করে। এটা হয় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, এবং সেখান থেকে একটি পাথওয়েতে সেটি এন্ট্রি নেয়, ইট ইজ কল্ড দ্য পেন্টোজ ফসফেট পাথ। সে বিষয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। গ্লাইকোলাইসিস সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথম যার নাম আসে লুইস পাস্তুর, কারণ লুইস পাস্তুর প্রথম এই গ্লাইকোলাইসিসের ডাইরেক্টলি গ্লাইকোলাইসিসের সাথে কিছু উনি ডিসকভার করেননি, বাট পাস্তুর এফেক্ট যেখানে উনি দেখিয়েছিলেন দ্য অ্যারোবিক গ্রোথ রিকোয়ার্স দ্য লেস গ্লুকোজ দ্যান দ্য অ্যানারোবিক কন্ডিশন, এবং ফার্মেন্টেশন কজড বাই দ্য মাইক্রোঅর্গানিজম এর মধ্যেই ফার্মেন্টেশন হয়। আমরা পরবর্তীকালে দেখবো গ্লাইকোলাইসিসের কন্টিনিউয়েশন স্টেপ ইন অ্যানারোবিক সিস্টেম ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্মেন্টেশন। পরবর্তীকালে বুচনার তিনি ডিফারেন্ট রিঅ্যাকশনস অফ দ্য গ্লাইকোলাইসিসটা দেখেছিলেন ইন দ্য সেল ফ্রি ইস্ট এক্সট্রাক্টে, অর্থাৎ সাইটোপ্লাজমকে নিয়ে। অ্যান্ড হার্ডেন অ্যান্ড ইয়ং তারা প্রথম ইনঅর্গানিক এটা দেখেছিলেন যে ইনঅর্গানিক ফসফেট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফার্মেন্টেশন, and yeast extract could be separated in small molecular weight essential coenzyme. yeast extract এর যেটা স্মল মলিকুলার ওয়েটে সেপারেট করা যায়, তার মধ্যে কিছু এসেনশিয়াল কোএনজাইম আছে লাইক জাইমেজ, সেখান থেকে অ্যালকোহলিক ফার্মেন্টেশন হয়, এবং পরবর্তীকালে আমরা দেখবো অ্যালকোহলিক ফার্মেন্টেশনের জন্য ইস্ট এক্সট্রাক্টকে ইউজ করা হয় বা ইস্টকে ইউজ করা হয় ডিউ টু দ্য ফর্মেশন অফ ইথানল বা ইথাইল অ্যালকোহল। আফটার দ্য সেভারাল স্টেপস এবং বিভিন্ন ভাবে এই পারমুটেশন কম্বিনেশন করে 1940 বেসিক্যালি এমডেন, মেয়ারহফ এন্ড পার্নে এবং সেভারাল আদার্স ওয়ার্কার্স তারা কমপ্লিট পাথওয়ে অফ গ্লাইকোলাইসিসটা এস্টাবলিশ করে। আমরা ওভারঅল গ্লাইকোলাইসিসটাকে যদি দেখি, সেখানে আমরা দেখবো যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস হয়ে প্রায় 10টা সাকসেসিভ রিঅ্যাকশন হয়ে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট জেনারেট করে। ইট ইজ দ্য মেজর পাথওয়ে অফ দ্য গ্লাইকোলাইসিস, 10 সাকসেসিভ রিঅ্যাকশন। এবার এই পাইরুভিক অ্যাসিডের 3টে ডিফারেন্ট ফেটস আছে যেগুলো আমরা পরে আলোচনা করব। ফার্স্ট ফেট which is in the anaerobic condition, সেখানে আমরা দেখতে পাবো যে এখানে 2 molecules of ethanol জেনারেট করে ডিউ টু দ্য অ্যালকোহলিক ফার্মেন্টেশন ইন দ্য প্রেজেন্স অফ yeast। আবার আমরা দেখবো যে ল্যাকটিক অ্যাসিড জেনারেট করতে পারে অ্যানারোবিক সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিউম্যান বডি অলসো, হিউম্যান স্কেলিটাল মাসেল, এরিথ্রোসাইট সেখানেও।
সেখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয় এবং সেখানে ল্যাকটেট জেনারেট। আবার অ্যারোবিক কন্ডিশনে ইন দ্য প্রেজেন্স অফ এনার্জি অ্যান্ড ফলোড বাই এটা মাইটোকন্ড্রিয়া এন্ট্রি নিয়ে অ্যাসিটাইল কোয়ে ফর্ম করে এবং সেখান থেকে সাইট্রিক অ্যাসিডে এন্ট্রি নিয়ে আলটিমেটলি CO2 অ্যান্ড ওয়াটার জেনারেট করে, হুইচ ইজ দ্য মেজর অ্যারোবিক রেসপিরেশনের পাথওয়ে। যেখানে ক্রেবস সাইকেল হচ্ছে এর একটা পাথওয়ে। অবশ্যই এখানে মাইটোকন্ড্রিয়া সাহায্য ছাড়া এই ক্রেবস সাইকেল হয় না। So these are the different stages or these are the different fates of the pyruvic acid, কেন পাইরুভিক অ্যাসিড জেনারেট করে সেটা আমরা দেখলাম। এবার আমরা ওভারঅল গ্লাইকোলাইসিসের যে 10 রিঅ্যাকশন তার থেকে নাম্বার 1 to 5 রিঅ্যাকশন ইজ কল্ড প্রিপারেটরি স্টেপস অফ দ্য গ্লাইকোলাইসিস। এখানে বেসিক্যালি গ্লাইকোলাইসিসের গ্লুকোজটা ফসফোরাইলেটেড হয়, কনভার্টেড টু দ্য ফ্রুক্টোজ, এন্ড ফ্রুক্টোজ এগেইন ফসফোরাইলেটেড ক্লিভ টু দ্য গ্লিসারলেট ট্রিফসফেট, এবং এখানে 2 মলিকিউলস অফ এটিপি ইনভেস্টেড হয়। মনে রাখতে হবে এটিপি এখানে খরচ হয়, অর্থাৎ কোনো কিছু ইনভেস্ট করার আগে সেখানে আগে জিনিসটাকে কিছু জিনিসকে নিজের মধ্যে খরচ করতে হয়, তারপর সেই ইনভেস্টমেন্টের পর আস্তে আস্তে তার লাভ আসে বা গেইন হয়। কিন্তু এইখানে এই প্রিপারেটরি ফেজে বেসিক্যালি ইনভেস্টমেন্টের দুটো এটিপি খরচ হয়। আফটার দা স্টেজ, পরের যে স্টেজ সেইখানে আমরা দেখবো যে বেসিক্যালি টু মলিকিউলস অফ ওভারঅল এটিপি জেনারেট করে 2 মলিকিউলস, 4 মলিকিউলস, সেখান থেকে 2 মলিকিউলস মাইনাস দিয়ে ওভারঅল 2 মলিকিউলস, বাট পরবর্তীকালে NADH এর সাহায্য নিয়ে এরা প্রায় 8 মলিকিউলস অফ এটিপি জেনারেট করতে পারে। সো এইখানে আমরা দেখতে পাবো যে প্রথম যে প্রিপারেটরি ফেজ সেখানে ফসফোরাইলেটেড ইন্টারমিডিয়েট ইউজ করা হয় এবং সেখানে গ্লুকোজটা ফসফোরাইলেটেড হয়। হোয়াই ইট ইজ ফসফোরাইলেটেড অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ফসফোরাইলেটেড ইন্টারমিডিয়েট। এখানে আমরা দেখতে পাবো এই ফসফোরাইলেটেড ইন্টারমিডিয়েট হয় due to the procession of negative charge which inhibit their diffusion through the membrane. Negative chargeটা diffusion membrane দিয়ে যাতে inhibition হয় and conversion of the free energy in high energy phosphate bond and followed by facilitation of catalysis. আমরা ওভারঅল এই রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি, আমি প্রথমে ওভারঅল রিঅ্যাকশন গুলো যদি দেখি, সেখানে গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, ইট ইজ দ্য মেজর স্টেপ অফ দ্য গ্লাইকোলাইসিস, দ্য ফসফোরাইলেশন অফ গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ এটিপি টু এডিপি। এখানে এটিপি টা খরচ হয়ে এডিপি টা গ্লুকোজ থেকে ইট ইজ আইসোমেরাইজ টু ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট আইসোমেরাইজ কেন হয় এটা মনে রাখতে হবে যে গ্লুকোজ তার বেসিক্যালি একটাই সাইড চেন ফসফোরাইলেশনের জন্য। যদি সে ফ্রুক্টোজ আইসোমেরাইজেশন না হয় তাহলে দুটো ফসফোরাইলেশন অবশ্যই হবে না। তাই ফ্রুক্টোজের দুটো ফসফোরাইলেশন চেন থাকে ফর দা সাইড চেন থাকে এক্সপোজ, যেটা থেকে ফসফোরাইলেশন হতে পারে। এই জন্য গ্লুকোজ আইসোমেরাইজ হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়। আফটার দ্যাট ফ্রুক্টোজে আরেকটা ফসফেট অ্যাড হয়, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সেখান থেকে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট স্প্লিট আউট হয়ে গ্লিসারলেট 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ফর্ম করে, and it is a split out phase, and এবং এই স্টেপ গুলো it is called the preparatory phase। এখানে দেখছি যে দুটো এটিপি ইনভেস্টেড হয়ে সেটা এটিপি তে ট্রান্সফর্ম করছে। আফটার দ্যাট গ্লিসারলেট 3 ফসফেট সেটা অক্সিডেশন এন্ড ফসফোরাইলেশন এর ফলে এখানে NAD একটা কোএনজাইম বা কোফ্যাক্টরে কাজ করে এবং H+ সেটা বেরিয়ে যায়। এই গ্লিসারলেট 3 ফসফেট H+ বেরোনোর ফলে 1,3 বিসফসফোগ্লিসারেট হয় এবং সেখান থেকে একটা ফসফোরাইলেশন হয়, ইট ইজ কল্ড দ্য সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আমরা দেখবো যে ফসফোরাইলেশন ইট ইজ কেন এই নামটা, ফসফোরাইলেশন মানে ফসফেট অ্যাডিশন। এবার এই ফসফেট অ্যাডিশন প্রধানত তিনটে প্রক্রিয়া হয়। একটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন, দ্য ফসফোরাইলেশন উইথ দ্য হেল্প অফ লাইট, ইট ইজ ফটোফসফোরাইলেশন। এটা মেইনলি হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে। আরেকটি হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন উইথ দ্য হেল্প অফ অক্সিডেশন। এখানে যেমন এই রিঅ্যাকশনটায় আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটা এলিমিনেট হওয়ার ফলে একটা অক্সিডেশন হচ্ছে এবং তার ফলে একটা ফসফেট অ্যাডিশন হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। দিস ইজ কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কিন্তু পরের স্টেজে দেখছে এটা এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে সেই লেভেলেই আরেকটি ফসফেট অ্যাড হচ্ছে, ইট ইজ কল একটা সাবস্ট্রেট থেকে আরেকটা সাবস্ট্রেটে ফসফোরাইলেশন, ইট ইজ কল দ্য সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এগেন এই 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট হয়, সেখান থেকে এটা 2 ফসফোগ্লিসারেট ফসফেনল পাইরুভেট টু পাইরুভিক অ্যাসিড। এখানে 1,3 বিসফসফো থেকে 3 ফসফোগ্লিসারেটের দুটো এটিপি জেনারেট করে এবং 3 ফসফোগ্লিসারেট ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিডের দুটো। সো দিস আর দ্য ওভারঅল সামারি। এবার যদি আমরা রিঅ্যাকশন গুলোর ইন ডিটেইলস যাই, যেখানে আমাদের অনার্সের জন্য অবশ্যই এই প্রতিটা রিঅ্যাকশনের এনজাইম
ইম্পর্টেন্ট, কিভাবে সেই এনজাইম গুলো ফাংশন করে এবং তার রিঅ্যাকশন মেকানিজম কি সেটিও ইম্পর্টেন্ট। আমরা প্রথমে দেখব যে হেক্সোকাইনেজ রিঅ্যাকশন, যেখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট ফর্ম করে। এই গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট আমরা দেখব যে গ্লুকোজের যে 6 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ সেটি ফসফোরাইলেটেড হয়ে একটা ফসফেট গ্রুপ অ্যাড হয় এবং সেই ফসফেটটা সে নেয় কোথা থেকে, এটিপি থেকে। একটা ফসফেট সেটা অ্যাটাচ হয় হচ্ছে গ্লুকোজের সাথে 6 নম্বর পজিশন, ইট ইজ কল্ড গ্লুকোজ 6 ফসফেট। এবং এই এইটার রিঅ্যাকশনে মেজর এনজাইম হচ্ছে হেক্সোকাইনেজ। বাট কিছু কিছু ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে গ্লুকোকাইনেজ ইজ অ্যানাদার এনজাইম, বোথ আর দা বেসিক্যালি আইসো এনজাইম, যেখানে এই সেম রিঅ্যাকশনই করে। এবং এই গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজ প্রেফার দ্য গ্লুকোজ অ্যাজ এ সাবস্ট্রেট। এবং এটার জন্য, এই রিঅ্যাকশনের জন্য মেইনলি ম্যাগনেসিয়াম এন্ড এটিপি কমপ্লেক্স লাগে, যেটা সাবস্ট্রেটের কাজ করে। এবং এখানে আনকমপ্লেক্স এটিপি অ্যাক্ট অ্যাজ এ কমপ্লিটিভ ইনহিবিটর। যদি এটিপি আনকমপ্লেক্স থেকে যায় সেটা একটা ইনহিবিশনের কাজ করে। এবং enzyme catalyze the reaction by proximity effect and bringing the two substrate in close proximity. এবং এক্ষেত্রে হেক্সোকাইনেজ গ্লুকোকাইনেজ মোটামুটি সেম ফাংশন করে, বা দুটোর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে লোকেশন। আমরা দেখে নেব যে হেক্সোকাইনেজ এবং গ্লুকোকাইনেজের মেজর ডিফারেন্স। আমরা লেফট হ্যান্ড সাইডে দেখছি যে এটা হচ্ছে হেক্সোকাইনেজ, যার বেসিক্যালি Michaelis constant বা Km এটা লো হাই এফিনিটি অফ দ্য গ্লুকোজ, বিকজ Michaelis constant বা Km ভ্যালু লো হলে গ্লুকোজে হাই এফিনিটি থাকে, বাট গ্লুকোকাইনেসে Km হাই হলে লো এফিনিটি থাকে। And this is the non-specific. It can phosphorylate of any hexose, but glucokinase is specific and phosphorylated only glucose. A basic difference হচ্ছে লোকেশন। হেক্সোকাইনেজ বেসিক্যালি গ্লুকোজ টিস্যু লো ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনে পাওয়া যায় যে কোনো টিস্যুতেই, বাট গ্লুকোকাইনেজ বেসিক্যালি ইন লিভারে পাওয়া যায়। বাট ইট রিমুভ দ্য গ্লুকোজ, মেজর হচ্ছে রিমুভ দ্য গ্লুকোজ ফ্রম দ্য ব্লাড আফটার মিল। এবং হেক্সোকাইনেজের ক্ষেত্রে ইনসুলিন কোনোভাবেই গ্লুকোজ ট্রান্সপোর্টেশনে হেল্প করে না। গ্লুকোকাইনেজের ক্ষেত্রে ইনসুলিন অ্যাক্ট অ্যাজ এ ইনহিবিটর অর স্টিমুলেটর ইন দা গ্লাইকোলাইসিস পাথওয়ে। হেক্সোকাইনেজ বেসিক্যালি একটা অ্যালোস্টেরিক এনজাইম, আমরা পরবর্তীকালে দেখব ইট ইজ কল্ড রেট লিমিটিং এনজাইম, এবং ইট ইজ অ্যালোস্টেরিক্যালি ইনহিবিটেড বাই দ্য গ্লুকোজ, বাট গ্লুকোকাইনেজ ইজ নট ইনহিবিটেড বাই গ্লুকোজ বা গ্লুকোজ 6 ফসফেট এসে। সেকেন্ড স্টেজ, আমরা এর আগের স্টেজটা একটু দেখে নিই, সেখানে দেখবো ইট ইজ এর জি ভ্যালু বা গিভস ফ্রি এনার্জি হচ্ছে নেগেটিভ -16.7 কিলোজুল পার মোল। দ্য নেগেটিভ জি ভ্যালু ইন্ডিকেট ইট ইজ এ, এটা মোটামুটি ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা রিভার্সাল কোনো রিঅ্যাকশন নেই। সো ইট ইজ দ্য ইউনিক রিঅ্যাকশন অফ দ্য গ্লাইকোলাইসিস, যেটা মেইনলি ফরওয়ার্ড, কোনো বোথ ডিরেকশনাল রিঅ্যাকশন নয়। বাট পরের রিঅ্যাকশনটা আমরা দেখবো গ্লুকোজ 6 ফসফেট, সেটা ফসফোহেক্সোজ আইসোমারেজ, একটা আইসোমারেজ এনজাইম। আর সেই আইসোমারেজ এনজাইম গ্লুকোজটাকে কনভার্ট করছে হচ্ছে ফ্রুক্টোজ, বিকজ আমি একটু আগেই বললাম গ্লুকোজ একটাই পজিশন থাকে সাইড চেনের, সেখানে ফসফোরাইলেশন হতে পারে, বাট ফ্রুক্টোজ যদি হয় সেখানে দুটো সাইড চেন এক্সপোজ হয় ফসফোরাইলেশনের জন্য। সো দিস ইজ ওয়াই গ্লুকোজ ইজ কনভার্টেড টু ফ্রুক্টোজ। এনজাইম ইজ ফসফোহেক্সোজ আইসোমারেজ, এবং এই রিঅ্যাকশনটা ইজ বোথ ডাইরেকশনাল, বিকজ দ্য জি ভ্যালু বা গিভস ফ্রি এনার্জি ইজ পজিটিভ 1.7 কিলোজুল। এখানে আমরা পরবর্তীকালে দেখবো দিস রিঅ্যাকশন ইজ কমন ইন গ্লুকোনিওজেনেসিস অলসো। এবার যদি আমরা এনজাইমের ডিটেইলস দেখি, দিস এনজাইম ক্যাটালাইজ দ্য রিভার্সেবল আইসোমারাইজেশন অফ গ্লুকোজ 6 ফসফেট টু ফ্রুক্টোজ 6 ফসফেট, দুটো রিভার্সেবল। এনজাইমে ম্যাগনেসিয়াম রিকোয়ারমেন্ট হয় এর অ্যাক্টিভেশনের জন্য, এবং দিস এনজাইম ইজ স্পেসিফিক ফর গ্লুকোজ 6 ফসফেট এন্ড ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ 6 ফসফেটের জন্য এনজাইম গুলো হচ্ছে very much specific. Next, it is another rate limiting step. It is called the phosphofructokinase. মনে রাখতে হবে phosphofructokinase as the enzyme, যে different types আছে, but glycolysis এর ক্ষেত্রে PFK, যেটাকে শর্টে বলে, PFK এর ওয়ানটাই ইউটিলাইজ হয়। এবং এই phosphofructokinase কি করে, একটা ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে অ্যানাদার ফসফেট অ্যাডিশন ঘটায়, যার ফলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হয়। মনে রাখতে হবে বিস ফসফেট বা নট ডাইফসফেট, বিকজ একই সাবস্ট্রেটের দুটো ডিফারেন্ট বন্ডসে যদি ফসফেট অ্যাড হয় ইট ইজ দ্য বিস ফসফেট, পাশাপাশি যদি দুটো ফসফেট অ্যাড হয় সেটা ইজ কল্ড দ্য ডাইফসফেট। তা এই স্টেপ ইজ ইরিভার্সিবল, কারণ এর আমরা জি ভ্যালুটা দেখছি -114.2 কিলোজুল পার মোল,
এবং এই ফসফোফ্রুক্টোকাইনেস is one of the most complex regulatory enzyme with various allosteric inhibitor and activator, যা ডিটেইলস আমরা পরে দেখব। আর এখানে এই ফসফোফ্রুক্টোকাইনেসের ATP act as a allosteric inhibitor. Excess amount of ATP can inhibit this reaction of glycolysis and fructose 2,6-bisphosphate. এই fructose 2,6-bisphosphate ন্যাচারালি আরবিসি তে তৈরি হয় একটা বাইপাস পাথওয়ে অফ দ্য গ্লাইকোলাইসিস এর জন্য, এটাও একটা অ্যাজ এ অ্যাক্টিভেটর অফ দিস এনজাইম। এবং পরবর্তীকালে এটাও দেখবো ADP and AMP, adenosine diphosphate adenosine monophosphate, also activate PFK1। এবং বেসিক্যালি এই রিঅ্যাকশনটা হচ্ছে ফসফোরাইলেশন, এক্সেস অ্যামাউন্ট অফ ফসফেট, একটা সিঙ্গেল ফসফেট সেটা ফসফোরাইলেশনের ফলে 6 নম্বর পজিশনে গিয়ে অ্যাড হয়, 1 নম্বর পজিশনে অ্যাড হয়, তখন হয় 1,6-bisphosphate, ফ্রুক্টোজ 1,6-bisphosphate, এবং এই এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইন। 4 নম্বর এনজাইম, it is called aldolase বা aldol reaction. It is basically the cleavage reaction. যে 6টা ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন সুগার, সেটাকে 3 কার্বন প্লাস 3 কার্বনে ডিভাইড করা হয়। The enzyme is aldolase. It is also the reversible step because এর ভ্যালু হচ্ছে +23.8 gives free value, এবং এটা রিভার্সেবল। ফ্রুক্টোজ 1,6-bisphosphate থেকে DHAP and glycerol triphosphate হতে আর উল্টোটাও হতে পারে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট and followed by glycerol triphosphate, একটা অ্যালডিহাইড তৈরি হয় এবং জিনিসটাকে মাঝামাঝি ভেঙে দেয়। The enzyme is called aldolase, এবং এটি it is a common step of the glycolysis as well as the gluconeogenesis. নেক্সট আমরা দেখব যে এই অ্যালডোলেসে যে দুটো সাবস্ট্রেট ভেঙে গেল, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এন্ড গ্লিসারল ট্রিফসফেট, এরা আবার একে অপরের টটোমার ফর্ম করে। দিস রিঅ্যাকশন ইজ কল্ড দ্য টটোমারাইজেশন। বেসিক্যালি DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ট্রাইফসফেট আইসোমারেজ হয়ে গ্লিসারল ট্রিফসফেট হতে পারে, বা গ্লিসারল ট্রিফসফেট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কনভার্ট হয়, বিকজ এরও গিভস ফ্রি এনার্জি হচ্ছে 7.5 কিলোজুল পার মোল, যেটা হচ্ছে পজিটিভ। And this is a reversible reaction catalyzed by the acid-base catalysis, in which histidine 95 and glutamate 165, যেটা একটা এনজাইমের বেসিক কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড ক্লেফট থাকে, সেই ক্লেফটে এই এনজাইমটা আইসোমার টটোমেরাইজেশন করে এই দুটো ফর্ম করে। এইখান থেকে রিঅ্যাকশনটা দুটো স্টেপ হয়, বিকজ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আবার সে পাইরুভিক অ্যাসিডে জেনারেট করতে পারে, তার মানে এটি একটা। আবার গ্লিসারল ট্রিফসফেট আবার একই রিঅ্যাকশন গুলো করে পাইরুভিক অ্যাসিড করে। সো ওভারঅল পাইরুভিক অ্যাসিড জেনারেট করে দুটো, তার কারণ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট একটা এন্ড ফলোড বাই গ্লিসারল ট্রিফসফেট একটা। এখান থেকে স্টার্ট হয় প্রিপারেটরি স্টেজ কমপ্লিট। এই প্রিপারেটরি স্টেজের মেজর সিগনিফিকেন্স হচ্ছে ফসফোরাইলেশন অফ গ্লুকোজ, এবং তারপরে সেই ফসফোরাইলেশন করে ফ্রুক্টোজে কনভার্ট করে সেটিকে স্প্লিট আউট করে দেওয়া, এবং সেখান থেকে একটা অ্যালডিহাইড জেনারেট। এবং যে কোনো অ্যালডিহাইড পরবর্তীকালে অক্সিডাইজ হলে আমরা দেখতে পাবো সেটা অ্যাসিড হয়। এক্ষেত্রেও দেখতে পাবো গ্লিসারল ট্রিফসফেট একটা 1,3-bisphosphoglycerate জেনারেট করে, এবং অবশ্যই ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট রিঅ্যাকশন যেখানে এনার্জি ইল্ডিং হয় বা এনার্জি তৈরি হয়, যেখানে অক্সিডেশন অফ অ্যালডিহাইড ডিরাইভ দ্য ফর্মেশন অফ হাই এনার্জি অ্যাসাইল ফসফেট ডেরিভেটিভ। এই ইনঅর্গানিক, এখানে এটিপি থেকে ফসফেট অ্যাডিশন হয় না, এখানে ইনঅর্গানিক ফসফেট থেকে, যেটাকে আমরা শর্টে বলি পিআই বা আইপি, সেখান থেকে অ্যাডিশন হয়, এবং NAD+ অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর, যেটা ইনঅর্গানিক ফসফেটটাকে গ্লিসারল ট্রিফসফেটের সাথে অ্যাটাচমেন্ট করে এবং H+ বেরিয়ে যায়। সো দিস ইজ দ্য অক্সিডেশন স্টেপ, বিকজ H+ এলিমিনেশন হয় বা হাইড্রোজেন এলিমিনেশন হয়, এবং সেটি 1,3-bisphosphoglycerate জেনারেট করে। তার কারণ হচ্ছে এটা 3 নম্বর পজিশনে ফসফেট অলরেডি ছিল এবং 1 নম্বর পজিশনে ফসফেট হলো। সো দিস ইজ কল্ড 1,3-bisphosphoglycerate enzyme glycerol 3-phosphate dehydrogenase, and the Gibbs free energy is 6.3 kilojoule per mole. এটা মানেই এটা রিভার্সিবল রিঅ্যাকশন। এখানে NAD অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর এবং অ্যাক্ট অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট, এবং এখানে ফ্রি এনার্জি রিলিজ করে ডিউ টু অক্সিডেশন রিঅ্যাকশন ইউজড ইন ফর্মেশন অফ অ্যাসিটাইল ফসফেট বা অ্যাসাইল ফসফেট। আমরা পরবর্তীকালে দেখবো এই NADH+ H+ যে জেনারেট করছে, এটা যদি অ্যারোবিক সিস্টেমে জেনারেট করে তখন সেটি মাইটোকন্ড্রিয়া গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে প্রতিটা NADH+ H+ সে প্রধানত 3টে করে এটিপি তৈরি করবে। বর্তমানে দেখা গেছে এক্স্যাক্টলি 3টে এটিপি জেনারেট করে না, 2.5 এটিপি ওভারঅল NADH+ H+ এ
জেনারেট করতে পারে যদি সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যায় এবং অ্যারোবিক সিস্টেমে হয়। যদি অ্যানারোবিক সিস্টেমে হয় তবে অবশ্যই এখান থেকে কোনো এটিপি জেনারেট হবে না। এবার আমরা মেকানিজম অফ এই জিএফপিডিএইচ যদি দেখি, সেখানে ডিফারেন্ট মেকানিজম, এখানে ডিফারেন্ট ইনহিবিটর আছে, তার ডিটেলস আমাদের সিলেবাসে অতটা নেই। মেনলি আয়োডো অ্যাসিটেট ইনহিবিটর আছে, ট্রাইটেনিয়াম ইনহিবিটর আছে, যারা বেসিক্যালি করে। তো ওভারঅল রিঅ্যাকশন স্টেজ হচ্ছে 5টা, যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট প্রথমে এনজাইমের সাথে বাইন্ড করে, তারপর সেই গ্লিসারলি 3-ফসফেট এনজাইমের এসএইচ গ্রুপের সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করে এবং সেখানে মেনলি যেটা সিএইচও গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ সেখানে ফর্ম করে থায়োহেমি অ্যাসিটেট। তারপর সেখানে ডাইরেক্ট ট্রান্সফার হয় হাইড্রাইড টু এনএডি লিডিং টু দ্য ফর্মেশন অফ থায়োএস্টার। এখানে এনার্জি অফ দিস রিঅ্যাকশন ইজ কনজার্ভ ফর দ্য সিনথেসিস অফ থায়োএস্টার এনএডি। অ্যানাদার মলিকুল অফ এনএডি রিপ্লেস টু এনএডিএইচ এবং তারপরে সেটা নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে থায়োএস্টার হয় বাই দ্য ফসফেট টু ফর্ম 1,3-বিসফসফোগ্লিসারিন। এখানে ওভারঅল ছবি দিয়ে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনটা কিভাবে হয়। গ্লিসারলি 3-ফসফেট সেখানে এনজাইমের যে সিস্টিন রেসিডিউ তার সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, তারপর সেটি H+ বেরিয়ে যায় এবং সেটা থায়োএস্টার ফর্ম করে। থায়োএস্টার থেকে NADH+ হয়, সেখানে একটা ফসফেট অ্যাডিশন হয়, তারপর আবার এনজাইমটা এসএইচ গ্রুপটা এনজাইমের সাথে বেরিয়ে গিয়ে সেখানে ফসফেটটা 1,3-বিসফসফোগ্লিসারেট ফর্ম করে। So this is the overall reaction. 1,3-বিসফসফোগ্লিসারেট again is converted to 3-ফসফোগ্লিসারেট and ATP। এই হচ্ছে প্রথম স্টেপ যেখানে ডিরেক্টলি কোনো ATP জেনারেট করে উইদাউট ফরমেশন অফ দা NADPH or NADH এটসেট্রা। এখানে 1,3-বিসফসফোগ্লিসারেট একটা ATP নেয় এবং আমরা দেখলাম যে 1,3-বিসফসফোগ্লিসারেটের যে এক্সেস একটা ATP আছে, ফসফেট আছে, সেই ফসফেটটা সে ADP কে দিয়ে সেটিকে ATP কে ট্রান্সফর্ম করে। The enzyme catalyzed of this reaction is called the phosphoglycerate kinase. It is the first reaction যে রিঅ্যাকশনটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তার কারণে আগে আমরা যে রিঅ্যাকশনটা দেখলাম সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বিকজ the phosphate added is due to the addition of the phosphate added phosphorylation due to the oxidation reaction এবং H+ সেখানে বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখব যে ফসফেটটা একটা সাবস্ট্রেট যেটা 1,3-বিসফসফোগ্লিসারেট আছে সেখান থেকে আরেকটা সাবস্ট্রেট সেটা অ্যাডিনোসিন ডাইফসফেটে ট্রান্সফার হয়। So this is called a substrate level phosphorylation and the name on the enzyme indicate the function of the reverse reaction. এখানেও reverse reaction হয় because এখানে Gibbs free energy টা নেগেটিভ -18.5 এবং এই catalyze এখানে magnesium act as activator এবং this reaction is the 6th step আর coupled reaction of generating ATP। প্রথম directly ATP হয় and this is the first substrate level oxidation। মনে রাখতে আমাদের স্টেপ গুলো ডাইরেক্টলি হয়তো পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু এইভাবে উল্লেখ করে দেয় যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন স্টেপ গুলো দেখাও, অক্সিডাইজিং অক্সিডেটিভ ফসফোরাইলেশন স্টেপ গুলো দেখাও, বা যেখানে ফসফেট অ্যাডিশন হয়েছে বা ফসফেট এলিমিনেট হয়েছে সেই স্টেপ গুলো দেখাও। তাই প্রতিটা স্টেপে ফসফেট অ্যাডিশন বা রিঅ্যাকশন মেকানিজম কিভাবে হচ্ছে সেগুলো জানা দরকার। নেক্সট হচ্ছে 3-ফসফোগ্লিসারেট, সেটি জাস্ট পজিশন চেঞ্জ হয়ে ফসফেটটা চলে যায় 2 নম্বর পজিশনে এবং সেটা হয়ে যায় 2-ফসফোগ্লিসারেট। So the enzyme is called phosphoglycerate mutase. It is the active form of phosphoglycerate mutase is phosphorylated at the histidine 179 position, যেটা হচ্ছে phosphoglycerate mutase একটা হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থাকে, তার 179 পজিশনে এটি হয় এবং it is a reaction, there is a transfer of the phosphoryl group from the enzyme 3PG and generating enzyme bound 2,3-bisphosphoglycerate এখানে একটা ইন্টারমিডিয়েট জেনারেট করতে পারে 2,3-bisphosphoglycerate এবং it is the last step reaction of the phosphoryl group from the C3 to the C2 position। এখানে C3 থেকে C2 হয় এবং this is the reversal reaction। এখানে both সাইডের অ্যারো দেয়া আছে, তার কারণ হচ্ছে Gibbs free energy is positive, so it is the most of the common reaction of gluconeogenesis as well as the glycolysis। এখানে আমরা রিঅ্যাকশন মেকানিজমটা দেখি, যে ডিটেইলস আমি যাচ্ছি না। নেক্সট it is called enolase reaction 2-phosphoglycerate। it is the one of the major reaction যেখানে আমরা দেখব ওয়াটার স্প্লিট হয়ে বেরিয়ে যায়। এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ দুটো একসাথে বেরিয়ে যায় এনোলেস দিয়ে এবং তার ফলে একটা বন্ড ফর্ম করে and this bond in formation of cause the formation of phosphenol pyruvate। So the reaction is dehydration of 2PG. By this reaction increases the standard free energy chain of hydrolysis of
phosphoanhydrate bond. The exact mechanism key the rapid extraction of proton from the C2 position by general base enzyme generating carbonium ion এবং সেটা প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করে সলভেন্টের সাথে এক্সচেঞ্জ করে দেয়। It is the one of the major rate limiting step involves the elimination of the wedge group by generating phosphoenol pyruvate, and the Gibbs free energy is positive 7.5 kilojoule per mole. So this is the bidirectional pathway, but both sided pathway. The last reaction, which is the one of the major reaction that are not both directional pathways reaction, only forward reaction, the pyruvate formation of the pyruvate from the phosphoenol pyruvate. এখানেও this reaction is also the substrate level phosphorylation, because phosphoenol pyruvate যে phosphate group থাকে সেই phosphate গ্রুপটাই আরেকটা সাবস্ট্রেট adenosine diphosphate এর সাথে অ্যাড হয়ে adenosine triphosphate এখানে directly একটা ATP জেনারেট করে with the help of pyruvate kinase. It is the second substrate level phosphorylation reaction of glycolysis, and this reaction couples the free energy of phosphoenol pyruvate hydrolysis to the synthesis of ATP, এবং এখানে অ্যাক্টিভেটর হিসেবে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আয়নস কে লাগে। And the value of the Gibbs free energy is minus 31.4 kilojoule and pyruvate kinase enzyme, so it is the forward reaction due to the minus value of the Gibbs free energy. এখানে আমরা দেখবো এই যে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড ফর্ম করে, এটা দুটো ফর্মেশন হয়, একটা হচ্ছে এনল ফর্ম, একটা হচ্ছে কিটো ফর্ম। এটা অ্যাকচুয়ালি পাইরুভেট এখানে আনস্টেবল এবং এটা টোটোমার হয় একে অপরের, কখনো সেটা এনল ফর্মে থাকে আবার কখনো সেটা কিটোন ফর্মে থাকে, ডিপেন্ডেন্ট অন কি হবে, যে ওয়েদার ইট ইজ অ্যারোবিক সিস্টেমে যাবে না এটা অ্যানারোবিক সিস্টেমে যাবে। এবার যদি আমরা ওভারঅল এনার্জেটিক্স অফ দ্য গ্লাইকোলাইসিস দেখি, এটিপি জেনারেটিং স্টেপ অফ দ্য গ্লাইকোলাইসিস, তাহলে আমরা দেখবো যে মোটামুটি প্রথম স্টেপ মোটামুটি গ্লিসারলে 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারাইড যেখানে তিনটে এটিপি জেনারেট করে, বিকজ NADH সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে তিনটে এটিপি জেনারেট করতে পারে। যেহেতু এই স্টেজটা আমি আগেই বলেছি দুবার হয়, সো দিস ইজ 6 এটিপি। বর্তমানে আমি একটু আগে বললাম এটা কিছু ক্ষেত্রে এখনকার এতে দেখা গেছে এটা 2.5 এটিপি জেনারেট করে, দেয়ারফর এখানে ক্ষেত্রে 5 এটিপিও জেনারেট করতে পারে। 1,3 বিসফসফোগ্লিসারাইড থেকে 3 ফসফোগ্লিসারাইড যেখানে দুটো এটিপি জেনারেট করে ডিরেক্টলি, এখানে কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন নেই, কারণ এটা একটা করে দুটো স্টেপ হয়। এন্ড ফসফেনল পাইরুভেট থেকে এনল পাইরুভেট যেখানে দুটো এটিপি জেনারেট করে, এখানেও একটা করে দুটো হয়, তো ওভারঅল 10। আর দুটো এটিপি কনজিউম হয়, আমরা আগে স্টেজগুলো দেখেছি, এরপর ওভারঅল 8 এটিপি জেনারেশন হয়। যদি এটা আমরা 2.5 করে ধরি তাহলে সেটা 9 - 2 7 এটিপি জেনারেট হতে পারে। So this is the basic energetics. এবার আমরা ফেটসটা আগেই বলেছি যে ডিফারেন্ট, এটা যদি অ্যারোবিক সিস্টেম হয় ল্যাকটিক অ্যাসিড বা ইথানল হয়, অ্যানারোবিক সিস্টেম হলে ক্রেবস সাইকেলের দিকে যায়। সো দ্য ইফেক্ট অফ দ্য হরমোন, যদি এটা রেগুলেশন অত ডিটেইলস নেই, আমরা রেগুলেশনে জাস্ট আমরা টাচ করছি যে ইনসুলিন এটা বেসিক্যালি হেক্সোকাইনেস এবং গ্লুকোকাইনেসকে স্টিমুলেট করে ইন দ্য ফরমেশন অফ গ্লুকোজ 6 ফসফেট। ইনসুলিন অলসো স্টিমুলেট করে ফসফোফ্রুক্টোকাইনেসকে, গ্লুকাগন আবার স্টিমুলেট করে লিভারকে ফর গ্লুকোজ 6 ফসফেট by converting glucose 6 phosphate to glucose and fructose 1,6 bisphosphate. So insulin and glucagon একটা vice versa function করে, এর ডিটেইলস আমরা যাব না। what are the inhibitor, name of the inhibitor, একটা হচ্ছে iodoacetate যেটা মেইনলি গ্লুকোজ 3 ফসফেটের ডিহাইড্রোজেনেস কে ইনহিবিট করে, অ্যাসেনেট inhibit the synthesis of ATP by the conversion of 1,3 bisphosphoglyceride to 3 phosphoglyceride, and fluoride এটা হচ্ছে 2 phosphoglyceride থেকে ফসফোগ্লিসারাইড ফরমেশন কে ইনহিবিট করে। এখান থেকে আমরা আসছি যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, যদি এটা পাইরুভিক অ্যাসিড অ্যানোবিক সিস্টেমে থাকে বা হিউম্যান মাসল বা কে অ্যানোবিক সিস্টেমে হয়, তখন সেটা বেসিক্যালি ল্যাকটেট ডিহাইড্রোজেনেস হুইচ ইজ দ্য মেজর আইসো এনজাইমের একটা এক্সাম্পল, যেখানে একটা NAD প্লাস করে এবং সেখান থেকে ল্যাকটেট ফর্ম করে, এন্ড দিস রিঅ্যাকশন ইজ নেগেটিভ ভ্যালু এবং সেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনই বেসিক্যালি হয়। অনেক সময় এটা ব্যাকওয়ার্ড হতে পারে, কিন্তু খুব রেয়ার কন্ডিশনে LDH পাইরুভেট থেকে ল্যাকটেট ফর্ম করে হিউম্যান মাসেলে বেসিক্যালি, আবার এটা পরবর্তীকালে যদি অক্সিজেন পায় তখন সেটা আবার পুনরায় ল্যাকটেট থেকে পাইরুভিক অ্যাসিড জেনারেট করতে পারে। সো দিস কল্ড হোমোল্যাকটিক ফার্মেন্টেশন। সো glycolysis can generate a sudden burst of ATP without oxygen. এখানে ATP generate করে without oxygen, uses glucose and glycogen storage of muscle and liver.
এখানে যে NADH রিজেনারেট করে বাই দ্য ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন টু ক্যারি দ্য GTP GAPDH রিঅ্যাকশন অফ দ্য গ্লাইকোলাইসিস। আরেকটি ফার্মেন্টেশন হয় যার নাম অ্যালকোহলিক ফার্মেন্টেশন, যেটা মেইনলি ইস্টে হয় জাইমেজ বলে একটা এনজাইম দিয়ে, যেখানে পাইরুভিক অ্যাসিড পাইরুভেট ডিকার্বক্সিলেজ হয়ে অ্যাসিটাইলডিহাইড হয়, অ্যাসিটাইলডিহাইড অ্যালডোল ডিহাইড্রোজিনেসের সাহায্যে ইথানল ফর্ম করে। সো দিস ইজ দ্য ইথানল ফার্মেন্টেশন রিঅ্যাকশন। এটা ডিটেইলস আমরা তো যাব না। সো হোয়াট আর দ্য রেট লিমিটিং স্টেপ অ্যান্ড রেট লিমিটিং স্টেপ আমাদের কোশ্চেন আসে পরীক্ষায় ইন দ্য গ্লাইকোলাইসিস। মেজর রেট লিমিটিং স্টেপ হচ্ছে তিনটে। ইট ইজ ক্যাটালাইজড বাই দ্য হেক্সোকাইনেস, that is catalyzed by the phosphofructokinase, and again the last reaction hexokinase last reaction pyruvate formation, the enzyme is called pyruvate kinase. So these are the rate limiting enzyme. PFK কিভাবে করে, its activity is controlled by the complex allosteric level. PFK হচ্ছে একটা অ্যালোস্টেরিক এনজাইম। মনে রাখতে হবে যে এনজাইম দুটো, একটা হচ্ছে হাইপারবোলিক স্যাচুরেশন কে ফলো করে বা MM ইকুয়েশন কে ফলো করে, আর একটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, এবং সেটা বেসিক্যালি আমাদের হিল ইকুয়েশন কে ফলো করে, যেটা এস শেপ কার্ভ হয় তার অ্যাক্টিভিটি। এবং দিস ইজ দ্য অ্যালোস্টেরিক এনজাইম, যার মাল্টিপল অ্যাক্টিভ সাইট থাকতে পারে এবং এর অ্যাক্টিভেশনের জন্য অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, মেইনলি AMP অ্যাডিনোসিন মনোফসফেট, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট এর অ্যাক্টিভেশনের জন্য কাজ করে। সো দিস আর দ্য অ্যাক্টিভেশন অফ PFK। যদি লো ATP PFK থাকে তখন এর কার্ভটা অনেকটা হাইপারবোলিক হয়, আর যদি হাই ATP পায় PFK তখন সে কার্ভটা অনেকটা অ্যালোস্টেরিক প্রপার্টি এ করে, এস শেপ কার্ভ হয়। AMP act as a potent inhibitor of this glycolysis. Hexokinase যদি দেখি, next reaction hexokinase হচ্ছে allosteric inhibited by its product glucose 6-phosphate. Glucose 6-phosphate টা যদি allosterically গিয়ে hexokinase এ bind করে দেয় তখন সেটি inhibit করে দেয় glycolysis প্রক্রিয়াটি, and followed by pyruvate kinase, সেটা allosterically inhibited by ATP because এখানে ATP জেনারেট করে। এবার ATP টা যদি excess ATP জেনারেট করে সেটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে সেটা পাইরুভেট কাইনেজের অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করে এবং সেটা কি করে পাইরুভেট কাইনেজ থেকে বা ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড জেনারেশনটাকে স্টপ করে। সো দিস আর দ্য রেট লিমিটিং এনজাইম অফ দ্য গ্লাইকোলাইসিস। সো এই যে এখানে আমরা দেখছি তো ওভারঅল গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া ছাড়াও বিভিন্ন ভাবে জিনিসটা যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে গ্লিসারলেট ট্রিফসফেট, এইভাবে গ্লাইকোজেন একটা এন্ট্রি নেয়। এটা বেসিক্যালি গ্লাইকোজেনোলাইসিস পাথওয়ে। এখানেও একটি গ্যালাক্টোজ থেকে ইউডিপি গ্লুকোজ হয়ে হতে পারে, এগুলোর ডিটেইলস আমরা পরে আলোচনা করব। চেহালোজ থেকে গ্লুকোজ হয়ে হেক্সোকাইনেস হয়ে এটি গ্লাইকোলাইসিসে ঢুকতে পারে। সুক্রোজ প্রধানত সুক্রেজ বলে এনজাইম দিয়ে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজে ডিভাইড করে, তারপর গ্লুকোজটা গ্লাইকোলাইসিসে ঢোকে and fructose-টা again phosphorylated to fructose 6-phosphate, তারপর সেটি গ্লাইকোলাইসিস পাথওয়েতে এন্ট্রি নেয়। আবার ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট করে সেটি গ্লিসারলেট 3 ফসফেট and DHAP করে সেটি again glycolysis entry নেয়। So these are the different carbohydrate which can enter in the glycolysis pathway by the formation of fructose 6 phosphate, glucose 6 phosphate এবং ম্যানোজ থেকে ম্যানো 6 ফসফেট হয়ে সেটা ফ্রুক্টোজ 6 ফসফেট জেনারেট করে, আবার সেটি আবার গ্লাইকোলাইসিসে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এন্ট্রি নেয়। সো এখান থেকে আমরা দেখতে পাবো যে গ্লুকোজ 6 ফসফেট and fructose 6-phosphate is a major entry pathway of another carbohydrate যেগুলো গ্লুকোজ নয়, সেই কার্বোহাইড্রেট গুলো যেমন সুক্রোজ, ম্যানোজ, ট্রেহালোজ, ল্যাকটোজ, সেই কার্বোহাইড্রেট গুলো আলটিমেটলি এই পাথওয়ে দিয়ে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড জেনারেট করে। তাহলে এই ওভারঅল গ্লাইকোলাইসিসে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিস প্রতিটা রিঅ্যাকশন, যেখানে কোন রিঅ্যাকশনে এটিপি খরচ হচ্ছে, কোন রিঅ্যাকশনে এটিপি গেইন হচ্ছে, এবং দ্য এনার্জেটিক্স ওভারঅল এটিপি কত জেনারেট করছে, ওভারঅল এনার্জেটিক্স কত। যদি সেটা অ্যানারোবিক সিস্টেম হয় তবে 8টা এটিপি জেনারেট করে, একটু আগে দেখালাম। যদি সেটা অ্যারোবিক সিস্টেম হলে 8টা হয়। যদি সেটা অ্যানারোবিক সিস্টেম হয় তখন সেখানে আমরা দেখব যে এই যে NADH প্লাস H প্লাস থেকে এটিপি জেনারেট করে না, তাহলে ওভারঅল 4টে এটিপি থেকে 2টো মাইনাস দিলে 2টো এটিপি জেনারেট করে এবং যে কোনো মাইক্রো অর্গানিজমে ওভারঅল 2টোই জেনারেট করে। এবং এর রেট লিমিটিং যে স্টেপ PFK, ফসফোফ্রুক্টোকাইনেজ, হেক্সোকাইনেজ এবং পাইরুভেট কাইনেজ, দিস রেট লিমিটিং স্টেপের এনজাইম এবং প্রতিটা এনজাইমের রিঅ্যাকশন মেকানিজম and followed by the significance of the glycolysis, because glycolysis থেকে ফার্মেন্টেশন হতে পারে, সেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন followed by অ্যালকোহলিক ফার্মেন্টেশন যার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে,
আবার হিউম্যান অ্যাসিড মাসেলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়। আবার গ্লাইকোলাইসিস থেকে ক্রেব সাইকেল হয়ে ওভারঅল প্রায় 30 এটিপি ক্রেব সাইকেলে জেনারেট করে, এবং ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর পাথওয়ে অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে ক্রেব সাইকেল 30 এটিপি জেনারেট করে। এবং গ্লাইকোলাইসিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে কোথাও কার্বন ডাই অক্সাইড বা ডিকার্বক্সিলেশন হয় না, কোথাও কার্বন ডাই অক্সাইড রিলিজও করে না। অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড রিলিজ করে ক্রেব সাইকেলে, সো এখানে কার্বক্সিলেশন প্রসিডিওর গ্লাইকোলাইসিসে কোথাও হয় না, ক্রেব সাইকেল হয়, তাই কার্বন ডাই অক্সাইড এখানে ইউটিলাইজ হয় না বা রিলিজও হয় না। মেজর এখানে গ্লুকোজটা ইউটিলাইজ হয়, এখানে কোথাও অক্সিজেনের সাহায্য লাগে না, তাই অ্যারোবিক অ্যানারোবিক বোথ মেকানিজমেই এটি ওয়ান অফ দ্য মেজর কমন পাথ। তাহলে এই বলেই আমরা আজকে আমাদের এই গ্লাইকোলাইসিস পাথওয়ে শেষ করছি। পরবর্তীকালে আমরা এর অন্যান্য যে মেটাবলিক পাথওয়ে আছে, বেসিক্যালি ক্রেব সাইকেল বা অন্যান্য পেন্টোজ ফসফেট পাথওয়ে, সেইগুলি আমরা আলোচনা করব।